গুড আফটারনুন বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে একটা প্রশ্ন এসছে। আমি নাম পড়ছি না, খালি কয়েকটা লেখা ওনার আমি পড়ে তোমাদের সাথে শেয়ার করছি। কেননা তার উদ্দেশ্য হচ্ছে যদি এই ধরনের সমস্যা অপর কারুরও থেকে থাকে তাহলে চেষ্টা করছি যে আমার উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করার। উনি আমাকে লিখেছেন যে যদি কোনো আমার উপলব্ধি শেয়ার আমি করি তো সেটাই করছি। তো সেটা করবার আগে আমি আপনার নাম নিচ্ছি না বা আপনার মেয়েরও নাম নিচ্ছি না, কিন্তু আমি শেয়ার করছি এবং কয়েকটা কথা আপনার লেখা আমি একটু পড়ে শোনাচ্ছি। যদি কেউ রিলেট করতে পারে তাহলে একটা কজ হবে আমাদের দুজনেরই। আপনি প্রশ্নটা করেছেন এবং আমি শেয়ার করছি, তো দুজনেরই আমাদের কিন্তু একটা ভালো কর্ম তৈরি হবে। তো হ্যাঁ, আপনার লেখাটা হচ্ছে যে প্রথমে আগে বলি যে আপনি প্রফেসর এবং আপনার হাজব্যান্ডও প্রফেসর এবং খুব নামি দামি হায়ার সেকেন্ডারি স্কুলে আপনি পড়াতেন এবং আপনার হাজব্যান্ডও প্রফেসর ছিলেন। উনি নেই, 2021-এ উনি চলে গেছেন এবং আপনার একটিমাত্র মেয়ে। তো ছোটোবেলা থেকেই আপনি লিখেছেন ও মানসিক কিছু সমস্যায় ভুগছে। তো যখন আমি এই কথাটা পড়লাম যে আপনি লেখাটা লিখেছেন, যেখানে আপনি লিখেছেন যে ও শিশু বয়স থেকে একটা মানসিক সমস্যায় ভুগছে, তখন আমার একটুখানি আপত্তি হলো। কিন্তু যাই হোক, আমি শেয়ার করার চেষ্টা করছি। সেটা আপনি লিখেছেন যে ছোটোবেলা থেকে স্কুলের হোমওয়ার্ক করানো কিন্তু আপনার জন্য খুব কষ্টের ছিল। তার কারণ এই লেখাগুলো যে অতিরিক্ত রাগ, প্রচণ্ড তর্ক করার প্রবণতা, স্বার্থপরতা, প্রতিহিংসা, কুঁড়েমি, চূড়ান্ত অনিয়মানুবর্তিতা, উদাসীনতা, কোনো কিছু শিখতে অনীহা, এই এতগুলো অ্যাট্রিবিউটস, এতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। অতিরিক্ত রাগ, প্রচণ্ড তর্ক করার প্রবণতা, স্বার্থপরতা, প্রতিহিংসা, কুঁড়েমি, চূড়ান্ত অনিয়মানুবর্তিতা, উদাসীনতা, কোনো কিছু শিখতে অনীহা। তো এতগুলো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আপনার সন্তান আপনার জীবনে এসেছে। আপনাকে আমি কি বলবো, আপনি তো নিজেই বাচ্চা তৈরি করেছেন, ভবিষ্যৎদের আপনি তৈরি করেছেন। তো আমি আর কি বলবো, আমি খালি আমার কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই না মেনে নিই, মানে আমাদের ওই প্যাটার্নসগুলো, যেগুলোকে প্রজেকশন বলে। আপনি সবটাই জানেন, আমি জানি যে আপনি সবটাই জানেন, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, তাই আপনাকে ধন্যবাদ। আপনি জিজ্ঞাসা করেছেন বলে আজকে আমি এটা শেয়ার করতে পারছি। তো যখন আপনি লিখছেন যে ওকে আপনি অনেক সাইকোলজিস্টের কাছে দেখিয়েছেন, বিভিন্ন রকম থেরাপিজ, কিন্তু কিছুতেই কাজ হয়নি এবং এখন মানে পরবর্তীকালে ও পড়াশোনা করেছে বেশ অনেকটা, একটা খুব নামকরা ইউনিভার্সিটিতে, আমি নামগুলো আর নিচ্ছি না, সেই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন করেছে, MA করেছে, করে জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে, করে দিল্লিতে একটা বড় কোম্পানিতেও কাজ করতো। কিন্তু সেই কোম্পানিতেও এই অ্যাট্রিবিউটসগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলোর জন্য ও টেকেনি সেখানে, বসের সাথে, বন্ধুবান্ধবের সাথে, মানে অফিস কলিগসদের সাথে সমস্যা, সেই কারণে ও চাকরি ছেড়ে দিয়েছে এবং পরবর্তীকালেও ও কিন্তু আরও অনেক বড় বড় কোম্পানিতে কাজ করেছে, কিন্তু কোথাও ও টেকেনি, ছেড়ে দিয়েছে, কেননা এই অ্যাট্রিবিউটসগুলো রয়েছে ওর মধ্যে। এবং আপনি ভীষণ চিন্তায় রয়েছেন এবং পরবর্তীকালে ও যখন ও বাড়ি ছেড়ে দিয়েছে, মানে আপনার সঙ্গে প্রচণ্ড ঝগড়া চেঁচামেচি, ও বাড়ি ছেড়ে দিয়েছে, ও অন্য জায়গায় থাকে এবং আপনি ভাবেন কী করে ওর চলবে। মা তো ভাববেই, তাই কী করে ওর চলবে এই মানে কনসার্ন থেকে আপনি ওর ব্যাংকে টাকা পাঠিয়েছেন, কিন্তু এখন বর্তমানে ও টাকা নেয় না, টাকা ফেরত দিয়ে দেয়, আপনার ফোনও ধরে না। তো একেবারে এইরকম একটা কন্ডিশনে আমি কি করব? প্রথমেই আমি একটা দারুণ কন্ডিশনের জন্য, আপনি অবধারিত ভাবছেন যে আমার মাথার স্ক্রুগুলো একদম ঢিলা, কিন্তু বিশ্বাস করুন, যত ঝড় জীবনে, সেই যখন ঝড় ঠান্ডা হয় তার থেকে আনন্দ বোধহয়
আর কিছু হয় না। আমরা এতটুকু ঝড় উঠলেই মানে একদম নিজের বাচ্চা, নিজের ফ্যামিলি তারা যেন ভালো থাকে, ছাতা নিয়েছিস তো, বা এই করেছিস তো, এই নিয়ে মারাত্মকভাবে মানে রিলেটেড হয়ে যাই। কিন্তু যখন একটা বড় ঝড় আসে তখন তো শুধু আমার নয়, তখন ওই ঝড়ে হাজারটা বাচ্চা অফিস যাচ্ছে, হাজারটা বাচ্চা তারা ছাতা নিয়েছে তো, তারা কষ্ট পাচ্ছে না তো, তারা ভিজছে না তো, তারা ঠিক ঠিক রাতে গাড়ি ফিরে আসবে তো। এই যে এক্সপ্যানশন অফ লাইফ, এই যে এক্সপ্যানশন অফ চিন্তা, প্যাটার্ন ভেঙে দেয়, ভেঙে দেয়, ভেঙে দেয়। আমি আরেকটা লেখা পড়ে শোনাচ্ছি। কেন আমি হাততালি দিলাম? ভালো রকম একটা ঝড়ের সন্ধান পেয়েছি আপনার জীবনে। আমার নিজে জানেন তো, আমি ঝড়েই থাকি। আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি। আমি যদি নিজে ঝড়ে না থাকি, আমি কি করে শেয়ার করব মানুষকে? ঝড়ের কষ্ট আমি বুঝবই না। আমাকে একজন বলেছিল ইউটিউবে, যখন আমি গত 4 বছর আগের কথা বলছি, কেউ একটা আমাকে বলেছিল, হ্যাঁ এসি ঘরে বসে উপদেশ দিতে ভালো লাগে। সেইটা শোনার পর আমি শেয়ার করেছিলাম যে হ্যাঁ এসি ঘরে আমি বসে শেয়ার করি ঠিকই, কিন্তু আমার জীবনে এত সমস্যা না, আমি ঝড়েই থাকি। একদম ভয় পাবেন না, এতদিন পর্যন্ত যা হয়েছে ছেড়ে দিন। ঝড় সামলানোর ক্ষমতা আমাদের সবার হয় না। ঝড় সামলাতে গেলে না ওই জীবনে একটা ট্রেনিং দরকার। এবং ওই ঝড়টা যদি আমি শুধু আমার জন্য না, ওই ঝড়টা আমি জানি আপনি আমাকে যখন লিখেছেন তখন আমাদের মধ্যে তো একটা আত্মীয়তা তৈরি হলো, একটা আত্মার সম্পর্ক। যখন বিশ্বাস করে আপনি আমাকে লিখেছেন, মানে একটা মানে আনকনসিয়াসলি আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক। আমি যখন আপনার সাথে শেয়ার করছি, আপনার কথা ভাবছি, আমার মাথায় চলছে যে আমি কতটুকু ধর্ম শেয়ার করতে পারবো যে আমার বন্ধুটি ভালো থাকবে। সেটা করতে গেলে আমাকে ওই ঝড়টা কানেক্ট করতে, ঝড় উঠেছে, ঝড় না থাকলে তো কী শেয়ার করবো ঝড়ে? আরে ঝড় তো ওঠেই না আমার জীবনে। আমার গুরুকে একবার কেউ জিজ্ঞাসা করেছিল যে আমি শুধু শুধু কজ আপনি করছেন, কজ করে আমি করবো কি? আমার জীবনে কোনো ঝড় ওঠেনি, আমি খুব ভালো আছি, আমার জীবনে সমস্যা নেই। তখন গুরু তাকিয়ে বলেছিলেন, ঝড় ওঠেনি? তাহলে ঝড় ওঠার জন্য প্রার্থনা করো। মারাত্মক আমার গায়ে কাটা দিচ্ছে। সমস্যা নেই জীবনে, সমস্যা আসুক, প্রার্থনা করো যাতে তোমার জীবনে সমস্যা আসুক। তো নর্মাল যারা ভীতু, তারা ভয় পাবে, তারা কিন্তু ঝড়ের জন্য কখনো আগাম প্রার্থনা করবে না। কিন্তু যারা জানে যে আমাদের কর্ম কোথায় আটকে আছে আমরা জানি না, তাই যত সমস্যা আমাদের জীবনে আসবে এবং যত সমস্যার রাস্তা ধরে আমি সুখের দিকে যেতে পারবো বা ঝড়টা থামানোর রাস্তা পাবো, ততই মানুষকে শেখাতে পারবো, আর আমি আমার এক এক করে কর্ম কাটাতে পারবো। তো যাই হোক, এইটা বলতে গিয়ে আমি একটা লেখা একটু পড়ে শোনাচ্ছি। বলছে যে আচ্ছা, বলছে ইফ উই আর অলরেডি ফ্রি। এটা যে কোনো ধর্মে আমাদের কিন্তু এটা বলা হয় যে আমরা কিন্তু আত্মা অসীম, আত্মা অনিত্য, আত্মা মুক্ত। বলে না যে কোনো আত্মা মুক্ত। তো আমরা যদি সত্যিই মুক্ত হই, তাহলে এত কিছু করে কী লাভ? তাহলে আর আমরা তো এমনিই মুক্ত। তাহলে যারা ভুল করছে, যারা সারাদিন ওই কন্ট্রোভার্সি করে ভিডিও করছে, যতবার কন্ট্রোভার্সি বলছে ততবার হাইয়েস্ট ভাইব্রেশন তাদের জীবনে কন্ট্রোভার্সি ফিরে আসছে, অসুখ হয়ে ফিরে আসছে, সমস্যা হয়ে ফিরে আসছে, পয়সার কষ্ট হয়ে ফিরে আসছে, বাচ্চাদের আগাম ভবিষ্যতের সমস্যা হয়ে ফিরে আসছে। বুঝতে পারছে না কেন? কি তারা তো ভালোই আছে, তারা তো বলছে আমরা সমস্যা নেই আমাদের জীবনে। সমস্যাটা তো অন্য জায়গায়। ঝড় তো উঠবেই এবং বৃষ্টিও নামবে, মানে আশীর্বাদের বৃষ্টি। কিন্তু আমরা আমরা তো ফ্রি, আমরা মুক্ত, আমাদের জীবনে সমস্যা নেই, আমরা এইসব করে আমাদের ভালোই হচ্ছে। কই আপনার কথায় আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, বেশ ভালো। তো আমি এটা পড়ছি যে ইফ উই আর অলরেডি ফ্রি, আমরা যদি সত্যিই মুক্ত হই, দেন ওয়াই প্র্যাকটিসিং দ্য কজ, কেন আমি কজের সাধনা করব? তো এটা সত্যিই খুব মানে অদ্ভুত যে আমি যদি সত্যিই বলে যে মানুষ নাকি এমনি জন্মগতভাবেই মানে জন্মাই আমরা মুক্ত আত্মা, আমাদের আত্মা মুক্ত, তাহলে কেন শুধু শুধু আমরা কজ শিখবো? আমরা যেরকম যা করছি ভালোই তো করছি। বলছে বিকজ ইলিউশন ইজ নট স্টপড আনলেস ইটস কজেস আর স্টপড। বলছে ইলিউশন, আমরা যে জীবনটাকে কাটাই, আমাদের যে জীবনটা আমরা কাটাচ্ছি,
সেই জীবনের একটু আগে তোমাদের একটা শর্ট ভিডিও করে আমি ওরিয়েন্টেশন বলছিলাম, ওই ওরিয়েন্টেশনের সাথে ইলিউশন আসছে। ইলিউশন মানে হচ্ছে যেটা সত্যি নয়, যেটা গ্রেট ট্রু। ট্রু আমরা সবসময় বলি, বা কজ আমরা সবসময় বলি। একটা মানুষের জন্য একটা আমি আমার কথা বলছি যে মানুষের কষ্টে চিরদিনই খুব দুঃখ পাই, মানে খেতে পাচ্ছে না, একটু দৌড়ে গিয়ে আমি নিজে না খেয়ে মা, ছোটোবেলার কথা বলছি, মাকে বললাম মা ওকে একটা এরকম, বা এরকম কাউকে একটা কিছু, আমি একটা পুজোয় জামা না হয় কম দিলাম, এটা দিয়ে একটা ওইরকম করবো, বা এগুলো এখন আর আমার কাছে না রিলেটেবল না। কেন? আমি হাড়ে হাড়ে বুঝে গেছি একটা জামা দিয়ে সাময়িক জন্মদিনে কারোর জন্য একটু ওল্ড এজ হোমে গিয়ে কাটিয়ে, বা কোনো, আমি এরকম প্রচুর করেছি একটা সময়, কিন্তু আমি দেখেছি তাতে কোনো মানুষের কর্ম যায়নি, কোনো মানুষের কর্ম, সেই কষ্ট, সেই কষ্টেই সে আছে। একটা সময় একটা মানুষের প্রচণ্ড কষ্ট, তাকে একটা আমিও ধার করেই তাকে দিয়েছিলাম, আমার কাছে ছিল না, তো ধার করে দিয়েছিলাম এবং ভেবেছিলাম সে বলেছিল ব্যবসার কাজে লাগায়, কিন্তু এখনও দেখছি সে ওই কষ্টেই আছে। তার মানে ওই টাকা দিয়ে তার কোনো লাভ হয়নি। ধীরে 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 খোঁজেছিলাম যে এমন কি করলে ওর ভালো হবে। তখন বুঝলাম একমাত্র কজ করলে, যদি আমি কজ করি, আমি যদিও নিত্যমুক্ত, আমার আত্মা নিত্যমুক্ত, তাহলে আমি এই কষ্টটা পাই কেন? আমি ইলিউশন থাকি। ইলিউশন সেটা কি এবার আমি বলছি, আর আমি এটা ডিটেলে যাচ্ছি না, আমি এবার আসল জায়গায় আসছি। সেটা হচ্ছে এই যে আমরা জন্মাই, বিভিন্ন প্যাটার্নস নিয়ে জন্মাই, সেটা আমাদের প্রিভিয়াস মানে কার্মিক প্যাটার্নস হতে পারে। বলছে সব থেকে কাছের সম্পর্কগুলো আমাদের জীবনে আনফিনিশড কর্মা, মানে মা হয়ে আসছি গত জন্মে, সব থেকে যার সাথে আমার আনফিনিশড রয়ে গেছে সে আমার মা হয়ে জন্মেছে। টু গেট দ্যাট ব্যাক, মানে ওই যেটা গত জীবনে যেটা সফল হয়নি, এ জীবনে পাওয়ার জন্য মা হয়ে জন্মাচ্ছে বা সন্তান হয়ে জন্মাচ্ছে। সব থেকে কর্মফল বলছে যা আমি নিয়ে এটা হচ্ছে গ্রেট ট্রুথ। মানে আমার জীবনে কই সবার তো এরকম না, আমার এরকম কেন? বলছে প্রিভিয়াস লাইফে কিছু অসমাপ্ত ছিল, যেটা এই লাইফে সে আমার হয়তো সন্তান হয়ে জন্মেছে, ওটা ফেরত পাওয়ার জন্য। তো এইসবের মধ্যে আমি যাচ্ছি না, এগুলো তো কেউ দেখেনি সত্যি কথা। কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইলিউশন, মানে আমার সন্তান, যেটা আপনি আমাকে বলেছেন যে আমার সন্তান মানসিকভাবে অসুস্থ, সেটার থেকে এখন সেটা আরও বেড়েছে, বাড়বেই, তার ওরিয়েন্টেশনটাই হচ্ছে আমার সন্তান অসুস্থ। তো ওরিয়েন্টেশন, অভিমুখটা কি? অভিমুখটা হচ্ছে যে আমি যখন ভাবছি যে আমার সন্তান অসুস্থ, আমার সন্তান মানসিকভাবে এরকম, তো আমি একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছি, একটা প্রজেকশন তৈরি করে নিয়েছি, ওটা দিনে দিনে ডেভেলপ করছে। তো এইটা হচ্ছে ইলিউশন। কোনটা জ্ঞান আর কোনটা ইলিউশন? জ্ঞান হচ্ছে যে আমার জীবনে যে সন্তান আমার কাছে এসেছে সে আমার গিফট। এই যে গিফট পাচ্ছি, রিওয়ার্ড বা ম্যানিফেস্টেশন, আমরা যাই বলি না, আজকে সোশ্যাল মিডিয়ায় ম্যানিফেস্টেশন কথাটা খুব চলছে, তাই আমি বলছি আমার হাইয়েস্ট ম্যানিফেস্টেশন আমার সন্তান। এবার সেটা আমি বুঝতে পারছি না, আমি ইলিউশনে আছি। মানে যেটা আমার জীবনে গ্রেট ট্রুথ হওয়ার ছিল যে ও এরকম, মানে এটা আমাকেই পলিশ করতে হবে, আর কেউ নেই, আমি মা, আমিই পলিশ করবো এটা। এবং প্রথমেই একটা চেয়ার বানাবো, সেই চেয়ারে আমি রোজ বসবো। তোমরা জানি না, তোমরা জানো বা আপনারা জানেন কি না, যে আমরা যখন জপ ধ্যান করি বা মানে ধ্যান মন্ত্র যখন আমরা পাই, তখন বলা হয় একটা সিট তৈরি, মানে সিট নয়, কি বলে ওটাকে, দাঁড়াও, আসন, একটা আসনে ব্যবহার করতে, আসনে বসেই জপ করতে। আমি জানি না, হয়তো অনেকেই চেনা লাগবে কথাটা, মঠ মিশন বলো বা যে কোনো জায়গা থেকেই বলা হয়, ওই আসনে কিন্তু অন্য কেউ যেন না বসে, ওটা নিজের। ওটা কি? তো ওটাই আমি কানেক্ট করানোর চেষ্টা করছি যে আমরা 100বার নিত্যমুক্ত আমাদের আত্মা, আমরা এখানে খুশি পেতে এসেছি। তাহলে আমরা কষ্ট করি কেন? তাহলে আমাদের কজ করার কি দরকার? আমরা যদি নিত্যমুক্তই হই, কিন্তু নিত্যমুক্ত 100বার, কিন্তু ইলিউশনগুলো তো মুক্ত করতে পারছি না আমি। আমার ওই সিটটা দরকার, বা ওই একটা আসন দরকার। চেয়ার হোক, যাদের পায়ে ব্যথা তারা একটা চেয়ার, আর যাদের ঠাকুরের কৃপায় পায়ে কোনো ব্যথা নেই তারা আসনে বসতে পারে। তো একটা চেয়ার নেওয়া, এটা কিন্তু সেবা। এর আগের দিন একটা সেবা নিয়ে আমি ভিডিও করেছিলাম, যে সেবা করা মানে হচ্ছে বাইরের, ঈশ্বর মাটির মূর্তিতে নেই, ঈশ্বর আমার ভিতরে। আমার নিজেকে যখন আমি সেবা করছি তখন কিন্তু আসল সেবা, মানে আমার ভুলগুলোর থেকে যখন আমি বেরিয়ে আসছি, সেটাই হচ্ছে আসল সেবা, মানে আমি নিত্যমুক্তর দিকে যাচ্ছি। তো ওই চেয়ারটায় বসে বা ওই আসনটায় বসে
অতীত যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমি ইলিউশন থেকে বেরোচ্ছি। সেটা কি? ফার্স্টেস্ট মানে একদম পদ্ধতি হচ্ছে এই চেয়ারটায় বসে আমি এখন আজকের কথা, অতীত কিছু নেই, অতীত যা হয়ে ওইসব আমরা যারা কি বলবো, যারা আমরা পড়াশোনা করি না তারা আমরা বলি এই তো অতীতের থেকে শেখার আছে, কিচ্ছু শেখার নেই, সব নতুন শিখতে হয়। হ্যাঁ, অতীতের একটা প্রজেকশন থাকে যে ওই ভুলটা করেছিলাম, ওই ভুলটা আর করবো না, ওগুলো ম্যাটার করে না। যাদের শিক্ষার ইচ্ছে আছে তারা কিন্তু ইলিউশন বর্তমানেই কানেক্ট করতে পারে যে আমার ওই ভুলটা আমি আর করবো না। এবার ওই সিটটায় বা ওই আসনটায় আমি বসলাম, বসে আমি দেখছি আমার যে সন্তান আমার বেস্ট ম্যানিফেস্টেশন। এর থেকে ভালো ম্যানিফেস্টেশন আমার লাইফে আর হওয়ার ছিল না। এমনও হতে পারতো যে আরও খারাপ হতে পারতো, বা এর থেকেও আরও জটিল হতে পারতো, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা আমার জীবনে বেস্ট পসিবল ম্যানিফেস্টেশন। এটা 1 নম্বর। আমি ওই আসনে বসে বা ওই চেয়ারটায় বসে আমি ভাবছি আমি একদম বর্তমানে আছি, আমি এখানে আছি, আমি এখন আছি। তো এইটা হচ্ছে মন্ত্র। মানে আমি, অনেকে বলে যে আমাকে মন্ত্র, এই মন্ত্র জপ খুব পরের কথা, মন্ত্র জপ তো অত ইজি নয়। তো আমি আসল জীবনের মন্ত্রটা বলার চেষ্টা করছি, যেটাতে আমি ইলিউশনটা ফ্রি হব। কেননা আমরা নিত্যমুক্ত, আমরা ভালো একটা জীবন পাওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু আমরা কেন পাচ্ছি না? ইলিউশন। ওই যে আমি ভেবে নিয়েছি আমার মেয়ে অসুস্থ, আমার ভেবে নেওয়াটা কিন্তু আমার প্যাটার্ন, কেননা ওটা তো আমার ম্যানিফেস্টেশন। তো ওটাকে আমি কাটাতে পারি। বলছে, আরেকটা লেখা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। শর্মিলা, तो लेंस का सॉल्यूशन दे दो ना थोड़ा, छोटा वाला। আরেকটা লেখা তোমাদের আমি পড়ছি। এটা ইয়ে নেই, বটল। ও বলছে, অতীত যতই অন্ধকার হোক পরিবর্তন সম্ভব। বলছে বর্তমানের সৎ কারণ ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো বলছে এখন যে কজ আমি করছি সেটা আমার ফিউচারটা ট্রান্সফর্ম করে দেবে। বলছে কর্মফল থেকে পালানো সম্ভব না, কিন্তু কি সম্ভব? রূপান্তর সম্ভব। কর্মফল থেকে আমি যাই করি, ভগবানের কাছে যাই, মন্দিরে যাই, এই যাই সেই যাই, আমার প্যাটার্ন থেকে আমি সরতে পারবো না। আমি যেরকম হিংসুটে ছিলাম আমি হিংসুটেই থেকে যাব, আমি পরশ্রী কাতর ছিলাম আমি পরশ্রী কাতরই থেকে যাব। ভগবান এগুলো পাল্টাবেন না। আমি মানুষের ভুল ধরার, প্রত্যাশা করার, এক একজন তো প্রত্যাশাতেই বাঁচে। কেন আমার হলো না, কেন ও আমাকে এটা দিল না, কেন ও আমায় দেখলো, প্রত্যাশাতেই বাঁচে। এবং আমরা কিন্তু ম্যানিফেস্টেশনটা বুঝতে পারি না যে এর ম্যানিফেস্টেশন কতটা ভয়ানক। তো এটা আমাদের ইলিউশন, এগুলো আমাদের ইলিউশন। ওই মরিচিকার মতো আমরা ভাবি এগুলো ঠিক, আসলে কিন্তু ওখানে কিছু নেই, একদম ফাঁকা। তো বলছে একটা নতুন ওয়ার্ড তোমাদের আমি বলছি, এটা হচ্ছে, উচ্চারণটা আমার হয়তো একটু গণ্ডগোল হতে পারে, যারা জানবে তারা উচ্চারণটা ঠিক মতো করো। এটা হচ্ছে হেন্দকু, বা অনেকে এটাকে বলে হেন্দহকু। তো এই উচ্চারণটা হয়তো আমার একটু গণ্ডগোল হলেও হতে পারে। তো এটা তোমরা একটুখানি যারা জানবে তারা ঠিকমতো আলোচনা, ঠিকমতো উচ্চারণটা করো। এটা হচ্ছে হেন্দকু বা হেন্দহু ইয়াকু। তো এটার মানে হচ্ছে আমি এটার মানে হচ্ছে যে আমার যে প্রজেকশনটা আমার সামনে এসছে, মানে আমার একটা প্রতিচ্ছবি, আমার সন্তান প্রচণ্ড রাগী, প্রচণ্ড মানে ঝগড়া করার একটা বা যা যা আপনি লিখেছেন, এগুলো আমার সামনে একটা প্রতিচ্ছবি হয়ে এসছে। কিন্তু আমার হাতে কিন্তু ঈশ্বর রিমোট দিয়ে পাঠিয়েছেন এই যে প্রিভিয়াস যে জিনিসটা আমার কাছে ম্যানিফেস্টেড ফর্মে এসছে আমার মেয়ে হিসেবে, সেটাকে আমি কিন্তু রূপান্তর ঘটাতে পারি। বলছে, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম, হেন্দহুকু ইয়কু, বা এটার উচ্চারণ অনেকে অনেক রকমভাবে করে। এটা হচ্ছে যে আমার ওই যে প্রজেকশনটাকে আমি পাল্টাচ্ছি, এবং আমি পাল্টাতে পারি কীরকমভাবে? ওই যে বললাম একটা চেয়ার নিতে, বা যাদের পায়ে ব্যথা আর যারা পা ভালো আছে তারা একটা আসন নেবে, নিয়ে তাতে বসবে। তাতে প্রথম কথাটা হচ্ছে আমি এখন আছি, এখন নাও, আমি এখানে আছি, হিয়ার, মানে দুটো, একটা হচ্ছে নাও,
আর একটা হচ্ছে হিয়ার। আমি অন্য কোথাও জানি না, এইখানে এই মুহূর্তে কবে কোথায় কি হবে না হবে এইসব প্ল্যানিং প্রোগ্রাম করে কোনো লাভ নেই। ইলিউশন ওগুলো। এখন আজ যা করতে হবে আমার এক্ষুনি করতে হবে, যা করতে হবে আমার এখানে করতে হবে। ওই আসনটায় বসে, কেন বলছি আসনের কথা, একটা সময় জানো তো ওই আসন বা চেয়ার ছেড়ে যায় একটা সময়। হাজার ভিড়ের মধ্যে থেকেও যারা করো তারা জানো, হাজার ভিড়েও তাদের কনসেন্ট্রেশন বা তাদের চিন্তা আটকাবে না। কিন্তু তখন শেখা হয়ে যাবে। যতক্ষণ না আমরা শিখছি ততক্ষণ একটা অনুশাসন দরকার হয়। সেটা কি, ওই আসনে বসলাম বা চেয়ারে বসলাম, বসে আমি বারবার বলছি যে আমি এখানে আছি, এখন আছি, যা হয়ে গেছে অতীত হয়ে গেছে। আজকে থেকে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। আমার মেয়ের কোনো রকম কোনো মানসিক অসুস্থতা নেই। মানসিক অসুস্থতা মেয়ের না, মানসিক অসুস্থতা আমার। এটা যখন আমি বলি, আমার মেয়ে আমাকে প্রথমে বলতো যে মা তুমি এভাবে বলো, মানুষ যদি কষ্ট পায়। আর আমি, দেখ মামা, মানুষ কষ্ট পেলে আমায় ঢিল ছুঁড়ে মারবে, মারুক, তাতে যদি তার ভালো হয় ঢিল ছুঁড়ে মারুক, আমার কোনো আপত্তি নেই। আমি যেরকম শিখেছি এখানে এখন যা করার করতে হবে। ম্যানিফেস্টেশন যদি আমি ঘোরাতে চাই, যদি আমি ট্রান্সফর্ম করতে চাই, এই মুহূর্তে করতে হবে, অতীত ভেবে লাভ নেই। তো ওই চেয়ার, ওই আসনটায় বসলে আমার রোজ মনে পড়ে যাবে এখন এখানে কি করতে হবে। সেটা হচ্ছে যে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, আমার মেয়ের কোনো সমস্যা নেই, না আছে অর্থনৈতিক সমস্যা, না আছে কি বলবো ওই ওই ইলিউশন থেকে আমি বেরোচ্ছি। এবং এইটা যখন আমি আসন থেকে বেরিয়ে যাব, ধরো অন্য বাড়ির কাজ করছি, বা 7 দিন প্র্যাকটিস করব, 10 দিন প্র্যাকটিস করব, আসনে বসে রোজ বলবো এখানে এখন। আর আমার মেয়ের কোনো রকম কোনো অসুস্থতা নেই। এটা আমি ভাবতাম, তাই ম্যানিফেস্টেড। এবং তার ওরিয়েন্টেশন ভয়াবহ, দিনে 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 অসুস্থতা বাড়ে। তাই দেখো, ডাক্তার যেটা দেখানোর আপনি তো দেখাবেন, ডাক্তার তো দেখাতেই হবে, ডাক্তার হচ্ছে ঈশ্বর স্বরূপ। কিন্তু ডাক্তার তো আমার ভিতরে এসে ফান্ডামেন্টাল জায়গা পাল্টাতে পারবে না। বলে না যে একটা ওষুধ একজনের জন্য মারাত্মক কাজ করে, সেই ওষুধটাই আরেকজনের জন্য কাজ করে না। হয়তো ম্যানিফেস্টেশনটাই ওই রকম। তো আমি তো ম্যানিফেস্টেশন পাল্টাতে পারবো না, এফেক্ট আমরা পাল্টাতে পারি না। কী করতে হবে, আমাদের কজ পাল্টাতে হবে। আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি, যদি আমরা সত্যিই নিত্যমুক্ত হয়ে থাকি তাহলে আমাদের শুধু শুধু কজ প্রার্থনা করার কি দরকার। কজের প্রার্থনা কেন, যে ইলিউশনগুলো থেকে আমার বেরোতে হবে। যে আমি যে জিনিসটাকে আমার জীবনে সত্য ভেবে নিয়েছি, ওটা সত্য নয়, ওটা মরীচিকা, ওটা সত্য হতে পারে না। ওটা এসছে আমার জীবনে আমাকে ট্রেন করার জন্য। আমি যেটা আমার জীবনে ম্যানিফেস্টেড হয়েছে আমি সেটাকেই ধরে নিয়েছি। এর থেকে এটা আমার নিয়তি, এর থেকে বেরোতে পারবো না। ওখানেই আমি সব থেকে ভুল করে ফেলেছি এত বছর। আজকে এই মুহূর্ত থেকে আমি যদি সিটটা পাল্টাই, এই কথাটা আমি সিটই বলছি, এই সিট আমাকে একটা ফিক্সড একটা সিট বা সেবা আমাকে করতে হবে। সেটা আমার মেয়ের দিকে তাকিয়ে না, আমার মেয়ে তো ম্যানিফেস্টেশন, আমাকে পাল্টাতে হবে। ওই রিমোটটা, মেয়েটা হচ্ছে ওই প্রজেকশন, যেরকম মনে হয় টিভিটা, যে মুহূর্তে আমি আমার রিমোট পাল্টাবো টিভি চেঞ্জ হবে। আমি রোজ একটা জায়গায় বসে আমি ভাবতে শুরু করলাম যে আমার মেয়ে, এমনও বলছি যে আমার মেয়ে হচ্ছেন আমার গুরু। আমি তোমাদের একটা গল্প করছি। লোটাস সূত্রাতে তথাগত বুদ্ধ বলেছেন যে সব থেকে যে কষ্ট দিয়েছিল তার জন্য তথাগত বুদ্ধ মানে দিনে দিনে কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন দেবদত্তা বা দেবদত্ত, যিনি তথাকথিতভাবে ওনার কাজিন ব্রাদার ছিলেন, মানে খুড়তুতো ভাই। তো মারাত্মক হিংসুটে, মারাত্মক মানে পরশ্রী কাতর, মারাত্মক, বুদ্ধের কিছু উনি নিতে পারতেন না। উনি নিজের একটা সংজ্ঞা বানিয়ে ফেলেছিলেন, কিন্তু সেটা পারেননি রাখতে। যাই হোক, সেসব অন্য কারণ। এই দেবদত্তার জন্য বুদ্ধ কষ্ট পেতেন। তখন সবাই জিজ্ঞাসা করতো যে এই দেবদত্তা, অজাতশত্রু, যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের জন্য তুমি কাঁদো, তাদের জন্য কষ্ট পাও। বলছে মা, যে 10টা বাচ্চার মধ্যে যে বাচ্চা সিক, যে বাচ্চা অসুস্থ, তার দিকেই বেশি নজর। দেবদত্তা আমার আগের জন্মে সন্তান নয়, গুরু ছিলেন। ভাবো, দেবদত্তা আগের জন্মে গুরু ছিলেন, এ জন্মে এসছেন যা যা শিক্ষা দিয়েছে সেগুলো চেক করতে, যে ঠিক পারে কিনা। তো আমাদের লাইফটা, আমরা এরকম অজানা প্রচুর রহস্য আমাদের জীবনে জানার চেষ্টা
এবং জানার মধ্যে থাকা। একদিনে সম্ভব না, প্রার্থনা করা, আরও পড়বো, আরও জানবো, দিনে 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 দিনে। সেই ঠাকুর বলছেন না, যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে মৌমাছি ততক্ষণই ভ্যান 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 করে যতক্ষণ না ফুলের মধুর সন্ধান পায়। যেই মধুটা পেয়ে যায় একদম ঠান্ডা। আমাদের জীবনটাও ঠিক তাই। আমরা ভাবি যে ম্যানিফেস্টেড যেটা আমার লাইফে এসছে সেটাই বুঝি সব সত্যি। ম্যানিফেস্টেডটাকে কিন্তু আমি রূপান্তর বা ট্রান্সফর্ম করতে পারি। এমন প্রচুর সময় আছে আপনার হাতে। কথা শুনে যা মনে হলো আপনার মেয়ে এমন কিচ্ছু বড় না। আপনি আজকে এই মুহূর্ত থেকে লেগে যান, ম্যানিফেস্টেশন আবার রূপান্তরিত হবে। কী করে হবে? একটা সিট বানান। যেহেতু আমি প্রথম বলছি, আপনি দেখবেন এটা যদি আপনি করতে থাকেন, আগামী বেশ কিছুদিন, যার যেরকম ফেতের, যার যেরকম বিশ্বাস, সে তত তাড়াতাড়ি করতে পারবে। তো এবারে অনেকে ভাবে কী জানি সবাই বলছে করতে, করে দেখি, তাহলে জানবেন হবে না চেঞ্জ। আর যদি মনে করেন হবে, এটাতেই হবে, তো কাজ হবে। তো সেটাই বলছি যে একটা আসন, খুব সহজ একটা উপায়, একটা চেয়ার, যে কোনো কিছু আপনি নিন, এবং যদি পারেন কোনো বারান্দা টারান্দায় নয়, সেবার মূল জায়গা হচ্ছে রান্নাঘর। অদ্ভুত, আমি জানি না, যারা প্রথম ভিডিওটা দেখবে হয়তো ভাববে যে ভদ্রমহিলা কী বলছেন, কিন্তু সব কিছুর পিছনে কারণ আছে এবং আমার ভিডিওও দেওয়া আছে। সেবার মূল উৎস স্থান হচ্ছে খাওয়ার জায়গা, রান্নাঘর। আরও অনেক জায়গা আছে, সেগুলো অত ডিটেলে যাচ্ছি না, আপনার জন্য বলছি। রান্নাঘরে একটা চেয়ার নিন, বা যদি পায়ে ব্যথা না থাকে একটা আসন নিন, বসুন। বসে প্রথম কথা বাবার মাইন্ড ওরিয়েন্টেশন আগে যা ছিল ভুলে যান, ওগুলো যেন মাথায় আর না আসে। এই মুহূর্ত থেকে আমার ওটাও আসছে, এটাও করছি, তাহলে হবে না। দুটো জামা কি একসাথে পরা যায়? একটা ব্লাউজ পরলাম, তার উপর আমি আরেকটা ব্লাউজ পরবো? হবে না তো, একটাই পরতে হবে। এবং সেটা হবে, আমি অতীত আমার হাতে নেই, ছেড়ে দিন। ভবিষ্যৎ জানা নেই, আছে যেটা সেটা বর্তমান। এই মুহূর্তে আছি, এখন এই মুহূর্তে এখানে আছি, এটা ভাবুন। আর থার্ড যেটা ম্যাক্সিমাম ম্যানিফেস্টেশন হবে, সেটা হচ্ছে আমার মেয়ের মধ্যে কোনো মানসিক অসুস্থতা নেই। আমার মেয়ে ঈশ্বর, আমার মেয়ে আমার গুরু, আমার মেয়ে লাস্ট লাইফে কী ছিল জানি না, এই জন্মে আমার গুরু ও আছে বলে আমি কজ শেখার জন্য উদ্যত হয়েছি, নাহলে আমার বয়েই গিয়েছিল। মানুষ শেখে না। মানে আমি গত 4 বছর ধরে ভিডিও দিচ্ছি, খুব কম মানুষ আছে যারা রোজ ফলো করে। 2 দিন নাচে ভালো ভালো, রঞ্জনাদি খুব ভালো ভালো, বিশ্বাস করো ওই নব অনুরাগের মতো ছেড়ে যায়। এবং সব থেকে যেটা গণ্ডগোলে হয় সেটা আমাদেরই হয়। তো আমার একটা স্বার্থ, সেই স্বার্থেই আমি ভিডিও করি। অনেকে বলতে পারে যে এর ভিডিও দেখো না, সেটা তাদের কর্ম, কিন্তু আমার ভিডিওগুলো আমি হাইয়েস্ট ভোল্টেজ বা হাইয়েস্ট ডাইমেনশনে বানাই, হাইয়েস্ট ভাইব্রেশন। আমি যখন ভিডিও বানাই সেটা তো আপনারা জানবেন না, বা আপনাদের জানার কথা না, আমার বাড়ির মানুষেরা জানে আমি কোন কন্ডিশনে ভিডিও বানাই। আমি একটু শেয়ার করছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। লোকে সাধারণত ভিডিও বানায়, ওরিয়েন্টেশনের কথা বলছিলাম না, সেটাই বলছি, যে সাধারণত লোকে ভিডিও বানায় যে সময়টা একটু সময় আছে, 5 মিনিট সময় আছে, ভিডিও বানালাম, বা ওই সময়টা কেউ নেই বাড়িতে, ভিডিও বানালাম। আমি সেভাবে বানাই না, আমি আউট অফ কনভিনিয়েন্স ভিডিও বানাই। মানে ভিডিও শুধু নয়, আমার যে কোনো কর্ম আমি আউট অফ দ্য কনভিনিয়েন্স বানাই। কীরকম? যখন আমার বাড়িতে সব থেকে বেশি লোকজন, সব থেকে বেশি চেঁচামেচি, এই সময়টা আমার বাড়িতে যারা কাজ হেল্প করে তারা বাসন পেটায়, ধমধম ধমধম আওয়াজ হয়, পেটের মধ্যে খিদে খুটখুট করে, একটু চা খেলে ভালো হতো। মাঝে সাঝে একটু চা খেয়ে বসি, কখনো কখনো চাও খাই না, ভিডিও শুরু করে দিই। লোকজন আছে, কথা হচ্ছে, তার মধ্যে আমি ভিডিও করি। আর যে ভিডিওগুলো করি সেগুলো কিন্তু বেশ ভালো রকম, মানে কি বলবো, মনে করে করে করতে হয়, এমনি কথা না, প্রত্যেকটাই স্টাডি বেসড। কাজে এইভাবে আমি আউট অফ কমফর্ট বা আউট অফ কনভিনিয়েন্স আমি করি। এবং এটাও আমারই গুরুর শেখানো, যে যখন আমরা খুব ফ্রি থাকি তখন আমি একটা চেয়ার নিলাম, একটা আসনে বসলাম, আমি করলাম, কর্ম বদলাবে না। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা আমাকে মানতে হবে। হয়তো প্রথম প্রথম পারবেন না, কিন্তু আগামী দিনে চেষ্টা করবেন, যখন মনে হবে আপনার যে আমি এই সময়টা পারবো না, সেই সময়টা করতে হবে। মানে সেটা আমি জানি না, এক একজনের এক এক রকম। হয়তো বাড়িতে খুব জোরে টিভি চলছে, আপনি ভাবলেন পারবো না, বা এখন না আমার রান্না আছে, আমার রান্নাটা শেষ করে নিয়ে আমি করব, ওই সময় করে কোনো লাভ হবে না। আপনি রান্না করেননি,
আপনি জানেন আপনি রান্নাটা করে নিলে আপনি ফ্রি হবেন, বা কাজের মানুষরা এসে ওরা চলে গেলে করবো না, সব কিছুর মধ্যে মানে যেটা আপনার আউট অফ কনভিনিয়েন্স তার মধ্যে চেয়ার নিয়ে ওইটা নিয়ে, আর লোকে বলবে কে দেখবে, আরে দেখানো তো কাজ আমাদের। আমরা যেটা করছি মানুষ জিজ্ঞেস করবে কী করছো গো, আরে শর্মিলা যে শর্মিলা, আপনি হয়তো জানেন না, কিন্তু যারা পুরনো আমার তারা জানে যে আমার যে মেয়েটি আমাকে হেল্প করে ও তো সব জানে আমি কি করি না করি, ও সব বলতে থাকে। তো আমাদের উদ্দেশ্য গোপন করা না, আমাদের উদ্দেশ্য শেখানো। আমি 10 দিন বসলাম, ও এটা কী গো, তখন আমি বললাম, বলে আমিও করবো, বা আরেকটা মানুষ তাহলে কজ শিখলো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু নিজের বাচ্চাটাকে ঠিক করা না, ঝড় উঠলে যাতে আমি সবাইকে হেল্প করতে পারি। তো আমার যদি মোটিভ মানে আমার যদি উদ্দেশ্যটা ওটা থাকে যে এই সমস্যাটা শুধু আমার মেয়ের না, এরকম প্রচুর বাচ্চার এরকম সমস্যা থাকতে পারে, তো আমি প্রথমে নিজে প্র্যাকটিস করে নিয়ে আমি মানুষকে শেখাবো, এইটা যদি উদ্দেশ্য থাকে আপনি দেখবেন আপনার যে ওই যে ইলিউশন যার জন্য ওরিয়েন্টেশন হয় না ঠিকমতো একদম কেটে যাবে। তবে হ্যাঁ, এটা তো একদিনের নয়, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। নাই বা আপনার মেয়ে টাকা নিল, নাই বা ফোন ধরলো, কী যায় আসে, আপনি তো ভাইব্রেশন পাঠাচ্ছেন, এই ভাইব্রেশনে কেউ কোনো ফোন লাগে না। আপনার পজিটিভ ভাইব্রেশন যে ও সুস্থ, ওর মধ্যে কোনো সমস্যা নেই, আর আমি মা এখানে আছি, এখন আছি, ভাইব্রেশন যখন পাস্টের ওই বন্ডেজগুলো বন্ধ হয়ে যাবে না, তখন দেখবেন আপনার মেয়ে নিজে থেকে ফোন করবে। তবে হ্যাঁ, আপনি যদি এই সমস্ত কিছু করেন কান খোলা রেখে, এই তো আমি আজকে করলাম, এইবার আমার মেয়ে ঠিক হবে, কোনো প্রত্যাশা করবেন না। বিনা প্রত্যাশায়, এই যে আমি ফরমেশনটা বললাম, এটা বিনা প্রত্যাশায় করতে হবে। একটাই প্রত্যাশা থাকবে যে কত তাড়াতাড়ি ম্যানিফেস্টেশন আমার হবে এবং আমি মানুষকে শেখাতে পারবো। তো এটা যদি আপনি করতে পারেন, আমি ওপেন ক্যামেরায় গ্যারেন্টি দিচ্ছি যে আপনার মেয়ে যে আপনি এতদিনে যে ওরিয়েন্টেশন দেখেছেন থাকবে না, পাল্টে যাবে। কিন্তু আমরা মায়েরা, এর আগের দিনে আমি বলেছিলাম, কেউ তাতে বলেছিল আপনি মা করছেন কেন, বাবাও তো হতে পারে। সেটার অনেক কারণ, আমি নিজে মা, আমি মায়ের কথাটাই বলি যে মায়েদের সুপ্রিম পাওয়ার, ঈশ্বর তো নিজে আসেন না, মাকে পাঠান টু প্র্যাকটিস। এই প্র্যাকটিস করে ঈশ্বর যে চেহারাগুলো আমরা ভাবতে পারি যে আমরা তো ঈশ্বর না, সেটা তার ওপর। কেউ যদি ভাবে আমি ঈশ্বর না, আলাদা কথা। আমার জীবনের ঈশ্বর আমি জানি, আমি যদি সেবা করতে পারি নিজের, আমার যদি প্রতিটি মুহূর্ত আমার অন্তর সেবায় থাকে, তাহলে আমি পারবো আমার জীবন পাল্টাতে। আসুক সাফারিংগুলো আমাকে ছুঁয়ে অমৃত হয়ে যাবে। তো এটা কিন্তু ঠাকুরেরও কথা, এটা বুঝতে হয়তো আমাদের অনেক সময় লাগে, কিন্তু সাফারিংগুলো আপনার জীবনে এসছে, এই তো আপনি এবার রাস্তা জানবেন। তার জন্য আমি হাততালি দিলাম প্রথমে, যে জানবেন এবং মানুষকে শেখাবেন। তো ঈশ্বরের এই বড় যে কর্মযোগ্য, সেটার আরেকজন সৈনিক উঠে দাঁড়াবে, এটাই তো। এবং আমি এই ভিডিওর মাধ্যমেই বলছি যে এমনও হবে যে আপনার মেয়ে হয়তো আপনার চেঞ্জ দেখে জিজ্ঞেস করবে, যা তুমি হঠাৎ করে এত পাল্টে গেলে কেন। তো আরও অনেক কথা ধীরে ধীরে বলবো। খুব ভালো থাকবেন, আর একদম ভয় পাবেন না, ভয় পাওয়ার জায়গাই নেই। ভয় এবং ম্যানিফেস্টেশন এই দুটো মানে হাতে খুব ক্ষতিকারক। ভয় তো পাবেনই না, যেগুলো বললাম করার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় আমাকে একটু আপডেট করবেন। আপডেট আমি প্রাইভেটে চাইছি না, আমি কমেন্টের মাধ্যমে চাইছি, যাতে প্রচুর মানুষ এই কষ্টে আছে তারাও যেন এর থেকে বেরোতে পারে। খুব ভালো থাকবেন। হ্যাঁ, আমি বললাম হয়তো কমেন্টে, আপনার ইচ্ছা করলে আপনি যোগাযোগও করতে পারেন। খুব ভালো থাকবেন। আমি হয়তো সবসময় ফোন বা জবাব দিতে পারি না, কিন্তু জানবেন আমি দেখি, আমি কোনো আলাদা কিছু না, সাধারণ মানুষ, আমি ঠিক দেখি। হ্যাঁ, একটু ব্যস্ত থাকি বলে হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি ঠিক দেখে নেব। খুব ভালো থাকবেন। আর সাথে রইল আমার প্রার্থনা আপনার জন্য। কিসের প্রার্থনা? যে আপনার মেয়ে যেন সুস্থ হয়ে যায়, সে ক্ষমতা তো আমার নেই। আমি করব যে মা আপনি যেন এই লড়াইটা লড়ে দেখান, এইটার জন্য আমি প্রার্থনা করব। খুব ভালো থাকবেন, আর যে যেখানে আছো পজিটিভ।